আসসালামু আলাইকুম। গত কয়েকটি ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছি। প্রথমে আমরা বুঝেছি এআই ইন্টিগ্রেটর আসলে কি। এরপর আমরা পুরো শেখার পথটা দেখেছি। তারপর কোনো কোড না লিখে কাস্টম জিপিটি বানিয়েছি। আর ঠিক এই ভিডিওর আগের ভিডিওতে আপনারা দেখেছেন মাইক্রোসফট কোপাইলট দিয়ে অফিসের কাজের জন্য এআই এজেন্ট কিভাবে তৈরি করা যায়। কিন্তু এখন আপনাদের কমেন্টসগুলো যদি আমি পড়ে দেখি, তাহলে যেহেতু আমি সবসময় আপনাদের কমেন্টসগুলোর উত্তর দিয়ে থাকি, কমেন্টসের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো, স্যার কাস্টম জিপিটি বানালাম, কোপাইলট এজেন্ট বানালাম, কিন্তু এটা আমার ওয়েবসাইটে কীভাবে বসাবো, ফেসবুক পেজের ইনবক্সে কীভাবে চালাবো, হোয়াটসঅ্যাপের সাথে কিভাবে ব্যবহার করব। আর ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়েবসাইটে একটা এআই চ্যাটবট বসিয়ে দিন, তাহলে আমি কিভাবে করব। আজকের ভিডিওটি ঠিক এই প্রশ্নের উত্তর। আজ আমরা কোডিং শেখার ক্লাস করছি না, আজ আমরা ভয় পাওয়ার মতো কোনো কোডিং প্রোগ্রামিংও শিখছি না। আজ আমরা শিখব এপিআই কি, কেন একজন এআই ইন্টিগ্রেটরের জন্য এটা খুবই জরুরি, এবং কিভাবে এক সফটওয়্যার আর এক সফটওয়্যারের সাথে কথা বলতে পারে। এপিআই মানে আসলে ভয়ঙ্কর কোডিং নয়, এটি সফটওয়্যারের কথা বলার নিয়ম। পোস্টম্যান দিয়ে কোড না লিখেও কিভাবে এপিআই পরীক্ষা করা যায়, এটার ডেমনস্ট্রেশন আমরা দেখব। আর পরের ভিডিওতে আমরা এই একই ধারণা ছোট একটি পাইথন প্রোগ্রাম দিয়ে দেখব। ভিডিও 3-এ আমরা একটি ট্রাভেল এজেন্সির জন্য কাস্টম জিপিটি বানিয়েছিলাম। সেখানে আমরা ফাইল আপলোড করেছি, নির্দেশনা লিখেছি, তারপর সেই সহকারীকে প্রশ্ন করেছি। এটি শেখার জন্য খুব ভালো, ছোট ডেমোর জন্য ভালো, কিন্তু এটি সাধারণ চ্যাট জিপিটির ভিতরেই কাজ করে। ভিডিও 4-এ আমরা কোপাইলট এজেন্ট দেখেছি। সেটি অফিসের কাজের জন্য, যেখানে কোম্পানির নীতিমালা, ডকুমেন্ট, কর্মী সহায়তা, ওয়ার্ড বা অন্যান্য অফিস টুলের সঙ্গে কাজ করে। কিন্তু ওয়েবসাইট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্ল্যাক বা কোনো ব্যবসায়িক সিস্টেমের সঙ্গে এআই যুক্ত করতে হলে আমাদের আরেকটি দরজা বুঝতে হবে, এবং সেই দরজার নাম হচ্ছে এপিআই। সো হোয়াট উইল ডু নাও, আমরা এখন হাতে কলমে দেখব যে এপিআই আসলে কীভাবে কাজ করে। আমরা কোনো বড় এপিআই চ্যাটবট বানাবো না, আমরা মূলত একটি সফটওয়্যার ব্যবহার করে এপিআই কিভাবে কানেক্ট করে, কিভাবে এপিআই রিকোয়েস্ট পাঠাতে হয়, এপিআই রেসপন্স করে। এর জন্য আমরা একটি সফটওয়্যার ডাউনলোড করব। সেই সফটওয়্যারের নাম হচ্ছে পোস্টম্যান। ওকে, লেটস গো। সো পোস্টম্যানের জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি ব্রাউজারে গিয়ে আপনি পোস্টম্যান সার্চ দিবেন। যেহেতু আমি আগে সার্চ করেছিলাম, এখানে পোস্টম্যান লেখাটা এসেছে। প্রথমে যেটা রয়েছে সেটা না, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে postman.com, রাইট? এখন ডাউনলোড পোস্টম্যান যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি এই পেজটাতে আসবেন, রাইট? এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য। সো আপনি যদি ম্যাকিনটশ কিংবা লিনাক্সে থাকেন, অটোমেটিকলি ইউ উইল বি প্রম্পটেড ফর দ্যাট ওয়ান। আর একটা জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে লেখা আছে লঞ্চ পোস্টম্যান। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ডাউনলোডে আসার আগে আপনি একটা রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট আপনাকে খুলে নিতে হবে। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে, সেহেতু আমি সরাসরি এখানে আসার পর আমি এই ল্যান্ডিং পেজে চলে এসেছি। আমি যেহেতু অ্যাপ ডাউনলোড না করে সরাসরি ওয়েব ব্রাউজারের ভার্সন নিয়ে কাজ করেছি, সেহেতু আমাকে এখানে অ্যাপটা শুরু করতে সরাসরি অপশন দেওয়া হয়েছে। আমি ডাউনলোড করে উইন্ডোজ ভার্সনটাতে আমরা আজকে কাজ করব। ওকে, সো ডাউনলোডটা যখন করব তার আগে আমি অ্যাডভাইস করব আপনি postman.com এসে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন চলুন এই অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা আছে, অ্যাকাউন্ট আমি কীভাবে খুলেছি এটা একটু আমরা সংক্ষেপে দেখে নিই। এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। সো হোয়াট আই উইল ডু, আমি এখানে যে আমার গুগলের সাইন আপ রয়েছে, আমি গুগলের সাইন আপ দিয়েই সরাসরি এখানে প্রবেশ করব। ওকে, আমি ভেরিফাই ইউর হিউম্যান এবং সাইন আপ উইথ গুগল করলাম, এবং এখানে আপনি ওয়েলকাম টু পোস্টম্যানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম সে বাই ডিফল্ট গ্রহণ করেছে, এবং এখানে আমি টেস্ট এপিআই নিলাম। আমার এপিআই প্রোগ্রাম প্রোডাক্ট ম্যানেজার, আপনি কি হিসাবে ফুল স্ট্যাক ডেভেলপার, স্টুডেন্ট, আমরা যেহেতু এখানে স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট অপশন সিলেক্ট করলাম, এবং স্টুডেন্ট হিসাবে আমি আমাকে পরিচিত করলাম। এখানে হাউ মেনি টিম মেম্বার, আপনার টিমের মেম্বার কতজন,
ওয়ান মেম্বার, ডিপেন্ড করে আপনারা যদি একটা বড় টিম নিয়ে একটি অ্যাকাউন্ট খুলেন যেখানে আপনি ব্যবহার করতে চান একটা জয়েন্টলি টিম। সো আমি জাস্ট ওয়ান মেম্বার। এখন পোস্টম্যান একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, সেটা হচ্ছে একটা লাস্ট স্টেপ হিসাবে ও জানতে চাচ্ছে যে তোমার কি কনসার্ন, যেহেতু অলরেডি তুমি বলেছো যে টেস্ট করার জন্য। আর এখানে বিশেষ কিছু যদি আপনি বলতে চান করতে পারেন, আর যদি না চান আপনি এখান থেকে একটা এক্সাম্পল নিতে পারেন, সেটা হচ্ছে সেন্ড রিকোয়েস্ট ফর এক্সাম্পল অর টেস্ট এপিআই। সো আমরা টেস্ট এপিআইটা সিলেক্ট করলাম, দিস ইজ দ্য সেফেস্ট ওয়ান। ওকে, গেট স্টার্টেড উইথ এআই। এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইল বিগিন শর্টলি, ইটস বেসিক্যালি ইট স্টার্টেড। এবং আপনি দেখতে পারবেন যে এখানে ডাউনলোড দেখিয়েছে, রাইট? এখন আমি কি করব, আমি এটা ইনস্টলেশন শুরু করব, রাইট? এই যে আমি যে ইনস্টলেশন শুরু করব এটা একটু সময় লাগবে। ইনস্টলেশনের এই সময়টার মধ্যে আমরা কি করব, আমরা একটু ব্যাখ্যা দেখে নিব, রাইট? এপিআই কি, এপিআই রিকোয়েস্ট কি, অর্থাৎ অনুরোধ পাঠানো, অনুরোধ রিসিভ করা, গ্রহণ করা, এই ডেফিনেশনগুলো আসেন আমরা এগুলো একটু জেনে নিই ঘটা করে। বাই দ্যাট টাইম আমার ইনস্টলেশনটা হয়ে যাবে। চলুন, এপিআই কি সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি। এপিআই হলো একটি সফটওয়্যারের সঙ্গে আরেকটি সফটওয়্যারের কথা বলার নিয়ম। মানুষ যেভাবে ভাষা দিয়ে কথা বলে, সফটওয়্যারও ঠিক সেই নিয়ম মেনে চলে। সেই নিয়মের নামই হচ্ছে এপিআই, ইংরেজিতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আপনি যখন একটি ওয়েবসাইট থেকে আবহাওয়ার তথ্য নেন, সেই ওয়েবসাইট নিজে আবহাওয়া মাপে না, সে অন্য একটি আবহাওয়া সিস্টেমের কাছে তথ্য চায়। সেই চাওয়া এবং উত্তর পাওয়ার মাঝখানে যে নিয়ম কাজ করে আসলে সেটাই হচ্ছে এপিআই। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, আপনি সরাসরি রান্নাঘরে ঢুকে রান্না করেন না, আপনি ওয়েটারকে বলেন আমাকে একটি বিরিয়ানি দিন। ওয়েটার রান্নাঘরে গিয়ে অর্ডার দেয়, রান্নাঘরে কুক খাবার তৈরি করেন, তারপর ওয়েটার খাবারটা আপনার টেবিলে এনে দেয়। এই উদাহরণে আপনি হচ্ছেন ব্যবহারকারী, অর্থাৎ আপনি খাবার গ্রহণ করছেন। রান্নাঘর হলো মূল সিস্টেম আর ওয়েটার হলো এপিআই। আপনি রান্নাঘরের ভেতরের জটিলতা জানেন না, আপনি শুধু নিয়ম মেনে অনুরোধ করছেন আর উত্তর হিসাবে আপনার খাবার আপনার প্লেটে চলে এসেছে। সফটওয়্যারের জগতে ব্যাপারটা একই রকম। একটি ওয়েবসাইট আরেকটি সিস্টেমকে বলে আমাকে এই তথ্যটি দাও, একটি মোবাইল অ্যাপ বলে এই ব্যবহারকারীর অর্ডারের অবস্থা জানাও, একটি চ্যাটবট বলে এই প্রশ্নটি এআই মডেলের কাছে পাঠাও এবং উত্তর নিয়ে আসো। এখানে কোনো মানুষ হাতে হাতে তথ্য কপি করছে না, সফটওয়্যারগুলো নিজেদের নিয়ম মেনে কথা বলছে। এই কথা বলার দরজাটাই হচ্ছে এপিআই। এআই এর সঙ্গে এপিআই এর কি সম্পর্ক? এখন আপনি যখন চ্যাট জিপিটির ওয়েবসাইটে গিয়ে প্রশ্ন করেন, আপনি সরাসরি চ্যাট বক্সে লিখছেন, কিন্তু একটি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা গ্রাহক সহকারী চ্যাট জিপিটির স্ক্রিনে গিয়ে টাইপ করবে না, তারা এপিআই দিয়ে প্রশ্ন পাঠাবে। যেমন একটি ওয়েবসাইট এআই মডেলকে বলতে পারে এই গ্রাহক জানতে চায় আমাদের ডেলিভারি চার্জ কত, তাদের নীতিমালা দেখে উত্তর দিন। এআই মডেল উত্তর তৈরি করবে, তারপর সেই উত্তর আবার ওয়েবসাইটে ফিরে আসবে। এই পুরো পথটি এপিআই ছাড়া সম্ভব না। এখন একটা জিনিস যেটা আমি বলেছি সেটা হচ্ছে এপিআই আসলে ভয় পাওয়ার কোনো বিষয় নয়। অনেকে এপিআই শুনলেই ভাবেন এটা বুঝি অনেক কোড লিখতে হবে। আসলে শুরুতে এপিআই শেখা মানে কোনো কোড লেখা না, শুরুতে এপিআই শেখা মানে হচ্ছে বোঝা কোন সিস্টেমকে কি বলছে, কি পাঠাচ্ছে আর কি উত্তর পাচ্ছে। আজ আমরা সেটাই বুঝবো। আমরা বড় প্রোগ্রাম বানাবো না, আমরা শুধু দেখব একটি অনুরোধ কিভাবে যায় এবং একটি উত্তর কিভাবে আসে, আর সেই জায়গা থেকেই আমরা এআই ইন্টিগ্রেটরের আসল যাত্রা শুরু করব। এখন আমরা এপিআই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি টার্ম জানবো। একটা হচ্ছে অনুরোধ বা রিকোয়েস্ট এবং আরেকটা হচ্ছে রেসপন্স বা উত্তর। আপনি যখন কোনো সফটওয়্যারের কাছে কিছু চান, সে আসলে অনুরোধ করে। যেমন আপনি আবহাওয়ার তথ্য চান, অর্ডারের অবস্থা জানতে চান, অথবা এআই এর কাছে একটি প্রশ্নের উত্তর চান। একটি ওয়েবসাইট যদি এআই কে বলে এই গ্রাহকের প্রশ্নের উত্তর দাও, সেটি একটি রিকোয়েস্ট বা অনুরোধ পাঠায়। এখানে ওয়েবসাইট মানুষের মতো কথা বলে না, সে কিছু নিয়ম মেনে চলে তথ্য পাঠায়। সেই নিয়ম মেনে পাঠানোর তথ্যই কিন্তু এপিআই এর রিকোয়েস্ট।
এখন রেসপন্স অ্যান্সার বা উত্তরটা কি, রাইট? যখন আপনি অনুরোধ পাঠালেন, অন্য সিস্টেম সেটি জবাব দিল এবং সেটি হচ্ছে এপিআই রেসপন্স। যেমন আপনি জিজ্ঞেস করলেন ঢাকার আবহাওয়া কেমন, উত্তর এলো তাপমাত্রা এত, আর্দ্রতা এত, আকাশ মেঘলা। এআই এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ওয়েবসাইট এআইকে প্রশ্ন পাঠায়, এআই উত্তর তৈরি করে, তারপর সেই উত্তর আবার ওয়েবসাইটে ফিরে আসে। ব্যবহারকারী আসলে শুধু সুন্দর উত্তর দেখে, কিন্তু পেছনের এই যে কমপ্লেক্সিটি, রিকোয়েস্ট, রেসপন্স কিংবা অ্যান্সার পাঠানোর এই যে কমপ্লেক্সিটি, তাকে কিছুই দেখতে হয় না। ওকে, সো ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল করার পরও আমাকে এখানে লেখা আসছে যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট অর কন্টিনিউ উইথ গুগল। যেহেতু আমার এই অ্যাকাউন্টটা গুগল দিয়ে অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট রয়েছে, আমি বলবো কন্টিনিউ উইথ গুগল। পোস্টম্যানের ওয়ার্ক স্পেসে আমরা রয়েছি। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পোস্টম্যানের ওয়ার্ক স্পেস, আমরা এটা ব্যবহার করব এপিআই কানেক্টিভিটি শেখার জন্য। এখন আমরা মূলত মেইন স্ক্রিনে রয়েছি। ওকে, দিস ইজ দ্য মেইন ইন্টারফেস অফ পোস্টম্যান। এখানে অনেক অপশন রয়েছে যেগুলো দেখে আপনার ভয়ের কোনো কারণ নেই। আজ আমরা আমাদের দরকারি কয়েকটা জিনিস দেখব, অর্থাৎ আমরা এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস কানেক্ট করে কিভাবে আমরা দুইটা সফটওয়্যারের সাথে কথা বলাতে পারি সেটা আজকে দেখব, রাইট? আমি এখানে একটি নতুন রিকোয়েস্ট তৈরি করব। আপনারা ডেমোর শুরুতে দেখেছেন যে দুইটা টার্ম, অনুরোধ পাঠানো এবং অনুরোধ গ্রহণ করা, রিকোয়েস্ট করা, রিসিভ করা, রাইট, রেসপন্ড করা। এবং আমরা সেই জিনিসটা এখন দেখব যে আমরা কীভাবে এপিআই রিকোয়েস্ট পাঠাবো, রাইট? সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনারা এইখানে যে প্লাস বাটন রয়েছে, এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ রিকোয়েস্ট, রাইট? আমি এখানে ক্লিক করলাম। নিউ রিকোয়েস্ট ক্লিক করার পর আপনারা দেখছেন যে এখানে গেট কমেন্টটা এসেছে, রাইট? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি এই যে ঠিকানা লেখার জায়গা দেখছেন আপনি, ইউআরএল, ওকে, অর পেস্ট টেক্সট, এখানে আমি পোস্টম্যানের নিজের একটি পরীক্ষা করার যে এপিআই রয়েছে সেটা আমরা ব্যবহার করব। এটা পরীক্ষার জন্য খুবই ভালো। এটার জন্য কোনো সিক্রেট কি দরকার হয় না, কোনো পেইড অ্যাকাউন্টও লাগে না, সো কোনো ক্লায়েন্ট ডেটাও লাগে না। ওকে, আমি ডেসক্রিপশনে আবার দিব, আমি দেখাচ্ছি আমি যে ইউআরএলটা এখানে ব্যবহার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ইউআরএলটা, যে অ্যাড্রেসটা ব্যবহার করছি, ওকে, পোস্টম্যানের নিজের একটি টেস্ট করার এপিআই। তারপর আমি যেটা করব, এখানে আমি সেন্ড করব। সেন্ড বাটনে আমি ক্লিক করব, রাইট? এখন সেন্ড বাটনে ক্লিক করার পর কি হতে থাকবে দেখবেন যে আমি সেন্ডে ক্লিক করেছি, আপনি নিচে দেখেন যে রেসপন্স এসেছে। দেখতে একটু অবশ্য অদ্ভুত লাগছে, আপনার কাছে একটু অদ্ভুত লাগতে পারে, সো এটা ভয়ের কোনো কারণ নেই। এখানে কিছু অংশ দেখা যাচ্ছে, যেমন ARGS, রাইট, ARGS হেডার্স, রাইট, আমরা দেখতে পাচ্ছি ইউআরএল, আমরা দেখতে পাচ্ছি এখানে। সো এগুলো আজকে মুখস্থ করার দরকার নেই। এখন আমরা শুধু এটাই বুঝতে হবে, যেটা বোঝা এই মুহূর্তে যথেষ্ট, সেটা হচ্ছে এই যে রেসপন্সটা, এটা হচ্ছে সফটওয়্যারের সাজানো উত্তর। অর্থাৎ আমি যখন একটি গেট মেসেজ পাঠালাম, অর্থাৎ রিকোয়েস্ট পাঠালাম, আমি সেই রিকোয়েস্টের উত্তর হিসাবে এই রেসপন্সটা পেয়েছি। অর্থাৎ এই রেসপন্সটা আমার রিকোয়েস্টের অ্যান্সার হিসাবে এসেছে। এবং এখানে একটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে এপিআই এর মূল ধারণা। সেটা হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠালাম, উত্তর এলো, রাইট, উত্তর এলো, এটাই হচ্ছে এপিআই এর মূল ধারণা। অনুরোধ গেল, উত্তর এলো, পরে আমরা এই এপিআই ব্যবহার করব, তখনও একই ঘটনা ঘটবে, শুধু তখন উত্তরটি কোনো সাধারণ সিস্টেম না, এটি এআই মডেল তৈরি করবে। অর্থাৎ আমরা যখন will put this into practice, it will create an AI model, right? এখন আমরা আরেকটু ফার্দার যাব। আমরা অনুরোধের সঙ্গে কিছু ছোট্ট তথ্য পাঠাবো এবং ঠিকানার শেষে আমি কিছু তথ্য যোগ করব। আমি যে ঠিকানাটা এখানে দিয়েছিলাম, রাইট, postmaneco.com/get, এখানে আমি কিছু প্রশ্ন যোগ করে দিব যে আমার জন্য এই তথ্যটা তুলে আনো। সো কোর্সের নাম
লেসন নাম্বার এখন আমি সেন্ড করব, রাইট? সো আমার কোর্সের নাম কি এবং লেসন নাম্বার, এবং আমি এখানে একটা মেসেজ পাঠাবো, সেটা হচ্ছে এই কোর্স হচ্ছে এআই ইন্টিগ্রেটর কোর্স এবং লেসন নাম্বার 5। সো একটি ছোট্ট তথ্য পাঠাবো এই ঠিকানার সঙ্গে টু সি হোয়াট রেসপন্স উই গেট। ওকে, লেটস ডু দিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন একটা প্রশ্ন যোগ করেছি, একটা প্রশ্নবোধক চিহ্নর পর আমি দুইটি তথ্য পাঠিয়েছি, কোর্সের নাম এবং লেসন নাম্বার। ওকে, এখানে দেখেন গেট কোশ্চেন কোর্স ইজ ইকুয়াল টু এআই ইন্টিগ্রেটর অ্যান্ড লেসন 5, রাইট? এখন আমরা এই তথ্যটা পাঠাচ্ছি। এখন এই তথ্য পাঠানোর পর উত্তরটা একটু বদলে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে প্রশ্নটা দিয়েছিলাম, রাইট, সেই প্রশ্নের উত্তর সে যেটা দেখাচ্ছে সেটা এখানে দেখেন ARGS কোর্স এআই ইন্টিগ্রেটর লেসন 5। পূর্বে আমরা দেখেছিলাম যে এখানে কোনো ভ্যালু ছিল না, রাইট? রেসপন্স হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে এই উত্তরের মধ্যে আর্কস অংশটা দেখুন, এখানে আমাদের তথ্য ফিরে এসেছে, সেটা হচ্ছে আমাদের কোর্স এসেছে, লেসন এসেছে। এর মানে হচ্ছে আমরা অনুরোধের সঙ্গে যে তথ্যগুলো পাঠিয়েছিলাম সেটা সিস্টেম গ্রহণ করেছে। বাস্তব জীবনে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়েবসাইটেও এভাবে তথ্য পাঠায়, যেমন গ্রাহকের প্রশ্ন, পণ্যের নাম, শহরের নাম, অর্ডার নাম্বার বা কোন চ্যানেল থেকে প্রশ্ন এসেছে, রাইট? সো এপিআই এই তথ্যগুলো পাঠায়, পাঠানোর পর রেসপন্স হিসাবে সেগুলো চলে আসে। এখন আরেকটা জিনিস আমি এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে প্যারামিটার যে ট্যাবটা দেখছেন, এখানে আমি কি হিসাবে লিখছি চ্যানেল, এবং ভ্যালু হিসাবে আমি যোগ করছি ওয়েবসাইট। এবং একটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি যখন চ্যানেল এবং ওয়েবসাইট লিখেছি, পোস্টম্যান নিজেই এখানে ঠিকানাটা যোগ করে দিয়েছে, রাইট? আগে আমার ছিল কোর্স এআই ইন্টিগ্রেটর লেসন 5, এখন চ্যানেল ইজ ইকুয়াল টু ওয়েবসাইট, রাইট? এখন আমি আবার সেন্ড করলাম। এখন যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উত্তরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেল এসেছে, ওয়েবসাইট, অর্থাৎ আমি অনুরোধের সঙ্গে বলেছি যে এই প্রশ্নটি ওয়েবসাইটের চ্যানেল থেকে এসেছে। এখন আপনি যদি চিন্তা করে দেখেন যে চ্যানেল ওয়েবসাইট না হয়ে যদি মেসেঞ্জার হতো, তাহলে সিস্টেম বুঝতে পারত প্রশ্নটি মেসেঞ্জার থেকে এসেছে, রাইট? আর যদি চ্যানেল হোয়াটসঅ্যাপ হতো তাহলে সে বুঝতে পারত প্রশ্নটি হোয়াটসঅ্যাপ থেকে এসেছে, রাইট? আমরা প্যারামিটারে সেগুলো নির্ধারণ করে দিচ্ছি। এখন গেট ডেটা থেকে আমরা পোস্ট ডেটাতে যাই। ওকে, আমরা আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করি। এই পর্যন্ত আমরা মূলত গেট ডেটা ব্যবহার করেছি। সো গেট সাধারণত তথ্য আনার জন্য ব্যবহার করে। এবার আমরা পোস্ট দেখাবো। পোস্ট সাধারণত তখন ব্যবহার করা হয় যখন আমরা কোনো সিস্টেমে তথ্য পাঠাই, রাইট? এখন এই পদ্ধতি বদলে দিয়ে আমরা পোস্ট করব, এবং আমরা কি করব, আমরা ঠিকানায় লিখব সামথিং ডিফারেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি postman-echo.com/post, এবং এখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বডি সেকশনে যাব। ওকে, বডি সেকশনে যাব। বডি সেকশনে যে আমরা র হিসাবে জেসন সিলেক্ট করব। ওকে, এখন জেসনের একটি সংজ্ঞা আমরা এখন জেনে নিই, তারপরে আমরা জেসনের এক্সাম্পলটা দেখব হাতের কলমে। এই উদাহরণটা আমরা প্র্যাকটিস করব। জেসন কি? এটি হচ্ছে আরেকটি শব্দ জেসন। নাম শুনে ভয় পাবেন না। জেসন হলো সফটওয়্যারের তথ্য সাজিয়ে পাঠানোর জন্য একটি ফরম্যাট। যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার আলাদা করে লিখে সফটওয়্যারও তথ্য আলাদা করে সাজিয়ে পাঠায়। ধরুন আপনি এআইকে একটি প্রশ্ন পাঠাচ্ছেন, সেখানে থাকতে পারে প্রশ্ন কি, ওকে, কোন মডেল ব্যবহার করবে, উত্তর কত বড় হবে, আর কখন উত্তরটা থামবে। এই তথ্যগুলো একটি সাজানো প্যাকেটের মতো পাঠানো হয়, এবং এই সাজানো প্যাকেটটার নামই হচ্ছে জেসন।
ওকে, সো জেসনের ব্যাখ্যাটা আপনারা জানতে পারলেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেসনের বডিতে আমরা একটি ছোট্ট জেসন লিখব, রাইট? আমি অলরেডি এটা লিখে রেখেছি, আমি এটা এখানে কপি পেস্ট করব। প্রথমে আমি এটা ক্লিন করে ফেলবো, আমি এটা ডিলিট করে আমার জেসনটা আমি পেস্ট করলাম, রাইট? এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার বডির মধ্যে একটি কোশ্চেন রয়েছে, আপনার ডেলিভারি চার্জ কত, রাইট? এবং চ্যানেলটা হচ্ছে ওয়েবসাইট এবং সোর্স হচ্ছে ডেলিভারি পলিসি, অর্থাৎ ডেলিভারি চার্জ কত এই প্রশ্নটার উত্তর সেই ওয়েবসাইট থেকে আনবে এবং এটার সোর্স হবে ডেলিভারি পলিসি, রাইট? এখানে আমরা 3টি তথ্য পাঠাচ্ছি, রাইট? গ্রাহকের প্রশ্ন কি এবং কোন চ্যানেল থেকে এসেছে, রাইট? প্রশ্নটা, চ্যানেলটা এবং উত্তর দেওয়ার সময় থেকে সে তথ্য সোর্সটা ব্যবহার করবে। এখন আমি সেন্ড করব। ওকে, আই এম ক্লিকিং অন দ্য সেন্ড বাটন। এখন সেন্ডিং রিকোয়েস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো রিকোয়েস্ট সেন্ড করেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোশ্চেন, আপনার ডেলিভারি চার্জ কত, চ্যানেল ওয়েবসাইট এবং সোর্স হচ্ছে ডেলিভারি পলিসি। আবার যদি জেসনের দিকে তাকান, এখানে ঝাঁকানো ব্র্যাকেট আছে, নাম আছে, মানে আছে, যেমন কোশ্চেন, চ্যানেল, সোর্স, এগুলো কিন্তু সফটওয়্যারের জন্য সাজানো তথ্য। মানুষ সাধারণ বাক্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে কথা বলে, সফটওয়্যার সাজানো ডেটা দিয়ে কথা বলে, রাইট? উই ইউজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হয় এবং সফটওয়্যার কিন্তু সাজানো ডেটা দিয়ে কথা বলে। আর জেসন হলো সেই সাজানো ডেটার একটি জনপ্রিয় ফরম্যাট, যেটা আমরা এক্সপ্লেনেশন, আমরা যখন জেসনের ডেফিনিশন দেখেছি তখন জেনেছি। ওকে, সো আমরা এখন এখানে যে প্যারামিটার অথরাইজেশন রয়েছে, এখানে আমরা হেডারে যাব এবং হেডারের ব্যাপারটা হচ্ছে যে অনুরোধের রিকোয়েস্টের সঙ্গে যে অতিরিক্ত বার্তাগুলো আমরা যোগ করতে পারি। যেমন আমি বলতে পারি আমি জেসন পাঠাচ্ছি। বাস্তব এপিআইকে অনেক সময় হেডারের মধ্যে অনুমতি বা টোকেনও দেওয়া যায়, রাইট? এবং বাস্তব এপিআই যেটা রয়েছে, অর্থাৎ রিয়েল যে এপিআইতে আমরা যখন এটা ইন রিয়ালিটি, ইন অ্যাকচুয়াল সিনারিও কাজ করে, তখন হেডারের মধ্যে অনুমতি বা টোকেনও দেয়া যায়। কিন্তু আজ আমরা কোনো সিক্রেট টোকেন ব্যবহার করছি না, রাইট? টোকেনের ডেফিনিশনটা দেখে নেই এবং টোকেন অপটিমাইজেশন কনজামশনের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যায়। টোকেনটাকে আমরা বলতে পারি গোপন চাবি। ওকে, অনেক এপিআই ব্যবহার করতে এই গোপন চাবি লাগে, এটাকে আমরা টোকেন বা এপিআই কি বলতে পারি। এটি আপনার ঘরের চাবির মতো, যার কাছে এই চাবি থাকবে সে আপনার নামে সেই এপিআই ব্যবহার করতে পারবে। তাই এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। নিজের টোকেন কখনো ভিডিওতে দেখাবেন না, কোনো পাবলিক জায়গায় লিখে রাখবেন না, কারণ অনেক এপিআই খরচে প্রচুর ব্যয় হয় আর ভুল হাতে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ হতে থাকবে। সো আমরা আজকে চ্যাটবট বানিনি, আমরা চ্যাটবটের যে ডোরটা দেখেছি, রাইট? ওয়েবসাইট বলেন, মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, স্ল্যাক বলেন, সব ক্ষেত্রেই এপিআই এর ব্যাপারটা এভাবে হয়ে থাকে। সো আজকের ডেমোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা হ্যান্ডস অন পেলেন। আমরা পোস্টম্যান ব্যবহার করব, পোস্টম্যানের গেট, পোস্ট ডেটা কীভাবে কাজ করে এগুলো শিখলাম। পোস্টম্যানের উপরে আরও কিছু এক্সাম্পল আমরা পরবর্তী দেখব এবং রিয়েল এপিআই ইন্টিগ্রেশনের দিকে আমরা ধীরে ধীরে আগাতে থাকবো। ওকে, সো এই ডেমোতে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে ডেটাটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাটার্ন। আমি একটি ঠিকানায় অনুরোধ পাঠালাম, অন্য সিস্টেম সেই অনুরোধ গ্রহণ করলো, তারপর একটি সাজানো উত্তর পাঠালো। এই যাওয়া আসার পথটাই হচ্ছে এপিআই এর মূল কনসেপ্ট। আপনি এখন বুঝতে পারছেন যে এপিআই মানে শুধু কোড না, এপিআই মানে একটি সিস্টেম আরেকটি সিস্টেমকে নিয়ম মেনে কিছু বলছে এবং তার উত্তর সে পাচ্ছে। একজন এআই ইন্টিগ্রেটরের জন্য এই ধারণাটি সবচেয়ে বেশি জরুরি। একই প্যাটার্ন এআই এর ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা বুঝি। ধরুন এই সাধারণ এপিআই এর জায়গায় যদি একটি এআই মডেল থাকে, তখন ওয়েবসাইটে সে একটি প্রশ্ন পাঠাবে। যেমন ধরেন এক গ্রাহক জানতে চাচ্ছে যে আপনার ডেলিভারি চার্জ কত। এআই মডেল সেই প্রশ্নটা গ্রহণ করবে, প্রয়োজনীয় তথ্য দেখে উত্তর দিবে, তারপর উত্তর আবার ওয়েবসাইটে ফিরে আসবে। ব্যবহারকারী বাইরে থেকে শুধু সুন্দর একটি চ্যাটবট দেখবে, কিন্তু ভেতরে চলছে ঠিক এই যে প্যাটার্ন।
প্রশ্ন গেল, এআই উত্তর দিল, উত্তর ফিরে এলো ব্যবহারকারীর স্ক্রিনে, সেটা দেখানো হলো। এটাই বাস্তব এআই ইন্টিগ্রেশনের ভিত্তি। আজকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে একটি কাল্পনিক ব্যবসা বেছে নিন। সেটা হতে পারে একটি ট্রাভেল এজেন্সি, কাপড়ের দোকান, রেস্টুরেন্ট, কোচিং সেন্টার বা ছোট অফিস। তারপর লিখুন গ্রাহক কোথায় প্রশ্ন করবে, উত্তর কোন তথ্য থেকে আসবে, উত্তর কোথায় দেখানো হবে, আর মাঝখানে কোথায় এপিআই দরকার হবে। যারা একটু বেশি অনুশীলন করতে চান তারা পোস্টম্যান দিয়ে একটি পাবলিক এপিআই অনুরোধ পাঠিয়ে দেখতে পারেন। এখানে লক্ষ্য হচ্ছে বড় কিছু বানানো না, লক্ষ্য হলো ভয়টা দূর করা, রিকোয়েস্ট কিভাবে যায় আর রেসপন্স কিভাবে ফিরে আসে এগুলো বোঝা। আজ আমরা এপিআই এর দরজা দেখলাম। আমরা এখনো বড় প্রোগ্রাম বানাইনি, কিন্তু আমরা বুঝতে পেরেছি সফটওয়্যার কিভাবে অন্য সফটওয়্যারের সঙ্গে কথা বলে, এবং এই ধারণা ছাড়া ওয়েবসাইটের চ্যাটবট, মেসেঞ্জার বট, হোয়াটসঅ্যাপ বট বা পূর্ণ এআই ইন্টিগ্রেশন বোঝা খুবই ডিফিকাল্ট। পরের ভিডিওতে আমরা এই একই ধারণা ছোট্ট একটি পাইথন প্রোগ্রাম দিয়ে দেখব। সেখানে আমরা গভীর প্রোগ্রামিং শিখব না, কিন্তু আমরা শিখব একজন এআই ইন্টিগ্রেটরের জন্য কতটুকু পাইথন দরকার, ঠিক ততটুকুই। তাই আজকের অনুশীলন শেষ করুন, আর পরের ভিডিওতে আমরা এপিআইকে হাতে কলমে পাইথনের সঙ্গে যুক্ত করব ইনশাল্লাহ। ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং এই কোর্সটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন।